আজকে যদি বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যুদ্ধ বাদে আমাকে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন 10 মিনিট বাংলাদেশ মায়ানমারের সাথে টিকবে না আকাশে, আবার বলছি আকাশে, কারণ বাংলাদেশের কাছে ধ্বজভঙ্গ ভাঙ্গারির দুটো যুদ্ধ বিমান আছে, মানে দু ধরনের F7 MiG-21, যে দুটো এই মুহূর্তে আকাশে উড়ে নিজে ঠিক মতো নামতে পারবে কিনা সন্দেহ, তারা যাবে যুদ্ধ করতে। এখন প্রশ্ন করেন নিজেকে, 54 বছর এই বাংলাদেশকে আমাদের রাজনীতিকরা কি উপহার দিয়েছে? 54 বছর ধরে এই দেশে আমাদের রাজনীতিবিদরা আমাদের একটা জিনিস উপহার দিয়েছেন, তার নাম চেতনা। প্রত্যেকটা রাজনীতিবিদদের ধরে কাপড় খুলে পিছন দিয়ে এই চেতনা যদি ঢুকিয়ে দিতে পারে, এই দেশ ঠিক হবে। আজকের পর থেকে যারা রাস্তায় কোনো চেতনা ওড়াবে, 71 দিয়ে 72 দিয়ে 74 দিয়ে রাজাকার দিয়ে এই দিয়ে সেই দিয়ে রাজনীতি করবে, আগে তাদের ধরবেন, পেছন থেকে চেতনা দিয়ে দেবে যে 54 বছর তোমরা এই রাষ্ট্রকে কি দিয়েছো, তোমরাই তো ক্ষমতায় ছিলে, তাই না? শেখ হাসিনা তার বাবার জন্য আর তার নিজের জন্য কি পরিমাণ টাকা ব্যয় করেছেন, একটা ছোট্ট ফিরিস্তি আপনাদের দেই। শোনেন, মুজিব ভাস্কর্য ও মুরাল নির্মাণ করেছে শেখ হাসিনা প্রায় 1000 কোটি টাকার উপরে খরচ করেছে, কাগজে কলমে 1000 কোটি টাকার। এটা আরো অনেক বৃদ্ধি, মানে এটা আরো অনেক বেশি। রাষ্ট্রের চুরির জায়গা তো আছে, খেয়াল করবেন। মুজিব ভাস্কর্য ও মুরাল নির্মাণে 1000 কোটি টাকা ব্যয় করেছেন আপনাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। মুজিব কর্নার, মানে সব অফিস আদালতে প্রতিষ্ঠান জুড়ে যে মুজিব কর্নার তৈরি করেছেন, এখানে তিনি ব্যয় করেছেন 300 থেকে 500 কোটি টাকা। এবং পুরো 1 বছর ধরে মুজিব বর্ষ উদযাপন হয়েছে না বাংলাদেশে, মনে আছে আপনাদের? সেখানে 1200 কোটি টাকা ব্যয় করেছেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যয় করা হয়েছে প্রায় 100 কোটি টাকা। এবং বিভিন্ন সময় এই উদ্বোধন অনুষ্ঠান রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আরো 50 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সরকারি কর্মকর্তা মন্ত্রীদের বিদেশ সফর বছরে 500 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ওই যে মন্ত্রীরা বিদেশে গেছে না, খিচুড়ি রান্নার প্রশিক্ষণ, ঘাস চাষের প্রশিক্ষণ, এদের জন্য 500 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এবং বালিশ কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন, মনে আছে আপনাদের, 200 টাকার বালিশ কিনেছে তারা কয়েক লক্ষ টাকা দিয়ে, এগুলো করে তারা আরো 50 কোটি টাকা লোপাট করেছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে লুট করা হয়েছে 11,000। দেখেন এই সংখ্যাটা কত বড়, যে আমার বলতে সময় লাগতেছে। 1,13,000 কোটি টাকা। আমি গুনে বলতে হয়েছে, বুঝতে পারছেন? আমি প্রথমে একটু কম বলতে চেয়েছিলাম, আমি ধরে নিতে পারি নাই, যেটাকে তথ্য পেয়েছি। যদি ভুল হয় আপনারা আমাকে দিবেন, আমি যেটা নেট থেকে সংগ্রহ করেছি কিছু সূত্র থেকে। রূপপুর পারমাণবিক প্রকল্পে লুট হয়েছে 1,13,000 কোটি টাকা। দলীয় নামকরণ, সড়ক, স্কুল, ভবন, বিভিন্ন স্থাপনায় 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এবং প্রয়োজনীয় এই যে আমাদের মন্ত্রী এমপিরা বিভিন্ন উপদেষ্টা হাবিজাবি তাদের সহকারী নিয়োগ দিয়েছেন, তাদের পিছনে ব্যয় করেছেন 100 কোটি টাকা। এটি কিন্তু পুরো 16 বছরের হিসাব বলছি না, একটা সেশনের হিসাব বলছি। এবং বিভিন্ন সময় প্রভাবশালী দুর্বৃত্তদের ঋণ মাফ, পুনর্তফসিল বছরে 5,000 কোটি টাকা লুট হয়েছে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই দেশের রাজনীতিবিদরা রাজনীতি করেন কেন? মুজিবের এই মুরাল তৈরি, বর্ষপূর্তি পালন, যা হয়েছে শেখ হাসিনার আমলে, এই রাষ্ট্রের কোন কাজে লেগেছে? দরিদ্র রাষ্ট্র, যে দেশের মানুষ 3 বেলা খেতে পারে না, সেই দেশের মানুষের এই টাকাগুলো দিয়ে কি করেছে শেখ হাসিনা? আসেন, শেখ হাসিনার আমলে সেনা প্রধান কারা কারা ছিলেন, বিমান বাহিনীর প্রধান কারা কারা ছিলেন, নৌবাহিনীর প্রধান কারা কারা ছিলেন, তাদের নাম ধরে জিজ্ঞেস করেন। এবং এবার আসেন, এদের পেছনে কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, অর্থাৎ আমাদের বাৎসরিক সামরিক বাজেট কত, আর সেই বাজেটগুলো কোথায় ব্যয় হয়েছে। সাম্প্রতিক কয়েকটি তথ্যে জেনেছি, বাংলাদেশ যখনই কোনো আধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করে, বা কোনো দেশ, সেটা তুরস্ক বা চীন বা কোনো দেশ সফর করে, সঙ্গে সঙ্গে ভারত থামিয়ে দেয়। শুধু আওয়ামী লীগকে বলবেন কেন, এদেশে বিএনপি ক্ষমতা ছিল না? বিএনপি আমাদের বিমান বাহিনীর কোন কোন বড় বড় উন্নয়নে ভূমিকা রেখেছে, সেটাও আমরা জানতে চাই। প্রশ্ন হলো, যে সামরিক বাজেট তৈরি হয়, এই বাজেটের টাকাগুলো কোথায় যায়? কারণ আমাদের সেনা অফিসাররা তো তারা কন্ট্রাক্টর, তারা এখন রিয়েল এস্টেটের ব্যবসা করছে। পুরো ক্যান্টনমেন্টের ডোবা ডাবা সব ভরে এখন তারা বিল্ডিং বানাচ্ছে। তারা তো যুদ্ধ করবেন না, তাদের যুদ্ধের প্রয়োজন নেই। পুরো দেশটা আমাদের শত্রুদের হাতে জিম্মায় রেখে তারা তাদের পকেট ভরেছেন সন্তানদের জন্য, নিজেদের জন্য। এই যে ছোট্ট একটা বিষয় বলি আপনাদের, রাষ্ট্রের 1 টাকা লুট আর একজন ব্যক্তির 1 টাকা লুটের পার্থক্য কি বোঝেন আমাদের দুর্নীতিবাজরা?
ধরেন যে রাষ্ট্র থেকে কেউ 1 টাকা লুট করেছে, এই রাষ্ট্রের 20 কোটি মানুষের কাছ থেকে তিনি যদি ক্ষমা না চেয়ে মারা যান, তিনি কখনো জান্নাতের মুখ দেখবেন না, কারণ তিনি অন্যের হক নষ্টকারী হিসেবে বিবেচিত হবে। আর একজন ব্যক্তির থেকে যদি কেউ টাকা আত্মসাৎ করেন, সেই একজন ব্যক্তি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ আছে, কিন্তু রাষ্ট্রের 20 কোটি মানুষের কাছ থেকে পারবেন? আমাদের হারুন, বিপ্লব, বেনজির বা আমাদের আজিজ, আমাদের যে সেনাপ্রধান ছিলেন আজিজ, এরকম বহু ব্যক্তির নাম জানি না, এরা কত হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছে জানেন? এই টাকাগুলো কি করবেন? এই টাকাগুলো তারা কি করবেন? এই টাকাগুলো তারা ব্যয় করতে পারবেন আদৌ? সম্ভব? এক জীবনে এত টাকা ব্যয় করার সুযোগ আছে? এরা দুনিয়াতে জাহান্নাম কামাই করে চলে গেছে। আমাকে এখন প্রশ্ন করবেন অনেকে, বাংলাদেশে যারা রাজনীতি করেন, অমুক ভাই সালাম নিন, তমুক ভাই সালাম নিন, এরা সবগুলো হলো মাদার ফাঁকা। এরা প্রত্যেকে নিজের পকেটের জন্য রাজনীতি করেন। 5 তারিখের পরে লুটপাটকারী চেঞ্জ হয়ে গেছে, নতুন লুটপাটকারী চলে এসেছে, কারণ যারা 16 বছর খেতে পারেনি, বাকি জিন্দগি তারা এখন খাবে। আবার ঝড় আসবে, তারা আউট হবে, আবার নতুন কেউ এসে খাওয়া শুরু করবে। এটা হলো রাজনীতি। আজকে যারা মাইলস্টোনে যাচ্ছেন এই দেখতে, ফটো সেশন করতে, যেসব রাজনীতিবিদরা যাচ্ছেন, আমার অনুরোধ, এদের সবাইকে ধরেন, ধৈরা এদের সবার থেকে রক্ত নেন, কারণ প্রচুর রক্ত লাগবে আমাদের আহত ভাই বোনদের জন্য। যেই নেতাই যাবে, যত সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে যাবে, ধরবেন, ধরে সবার আগে রক্ত নেবেন, শরীর থেকে পাসবে। যে রাষ্ট্র থেকে তোরা বহুত লুট করে খাইছিস, ওদের গায়ে যে চর্বি জমছে রাজনীতিবিদ, এগুলো সব মানুষের টাকা আত্মসাৎ করে তোরা সব হারাম খেয়েছিস। এগুলো একটাও হালাল না। রাজনীতি যারা করে, কেউ হালাল টাকা কামাই করে না, সব হারাম খায়। এই যে আমাদের অনেক উপদেষ্টা যারা এখন নতুন করে বসছেন ক্ষমতায়, এরাও হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে জমাচ্ছেন। আমি নাম বলবো না, আমরা এগুলোর নাম তৈরি করতেছেন, ইনশাল্লাহ ধরবো। এক উপদেষ্টা 1000 কোটি টাকা কেবল তুরস্কেই পাচার করেছে, এবং যার মাধ্যমে পাচার করেছে সেই সূত্রই কিছু তথ্য আমাদের দিয়েছে। আমরা সকল ডকুমেন্ট রেডি করতেছি, বুঝতে পারছেন? 5 তারিখে 2000 মানুষের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেই আমলের একজন উপদেষ্টার আমল নামায় পেয়েছে তুরস্কে কেবল 1000 কোটি টাকা পাচার করেছে। তার মানে আগামী দিনে তারা রাজনীতি করুন আর না করুন, পৃথিবীর যে কোনো দেশে তারা আরাম আয়েসে বাকি জিন্দগি পার করবে। তারপরে কবরে যাওয়ার পর সেটা তো তারা বিশ্বাস করেন কিনা পর জন্ম আমি জানি না। এখন দুটো বিষয় দেখেন, একটা স্কুলে এই যুদ্ধ বিমানটা পড়েছে, F7, আগুন ধরে গেছে। বাচ্চাগুলো এমন জায়গায় বিমানটা পড়েছে যেখান থেকে বাচ্চাগুলো আর বের হতে পারেনি, কারণ চারদিকে আগুন ধরে গেছে। বাচ্চাগুলো তিল তিল করে আগুনে পুড়ে মরেছে। কি ভয়াবহ! যে বাবা মার সন্তানেরা, তাদের একবার চিন্তা করেন, কাউকে চেনা যাচ্ছে না, কয়লা হয়ে গেছে দিব্যি। যেভাবে স্কুলে বসেছিল বেঞ্চে, ওভাবেই পুড়ে শেষ হয়ে গেছে। জাস্ট কয়লা। বাবা মা কিন্তু তাদের সন্তানকে পাচ্ছে না, আর পাবেও না। এখন পর্যন্ত 19 জন নিহত, শাহাদাত বরণ করেছে 19 জন, 2 শতাধিক দগ্ধ। এই সংখ্যাটা আরো অনেক বাড়বে, কারণ ওই সময়টা ক্লাস চলছিল। এবং এমন জায়গায় বিমানটা পড়েছে যেখান থেকে আসলে আর কোনো উপায় ছিল না ওদের বের হয়ে আসা। তাহলে বোঝেন, বাংলাদেশের ফায়ার ব্রিগেড, আমরা প্রতিদিন দেখি আগুন ধরে, ফায়ার ব্রিগেডের কর্মীরা জীবন দেয়, তাদের কাছে কতটুকু আধুনিক, আমাদের ফায়ার ফাইটাররা আধুনিক কতটুকু যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। ঢাকাতে একটা ছোটখাটো ভূমিকম্প হলে এই ঢাকা থাকবে না, পরিত্যক্ত নগরী হবে? বলেন। এই দেশের যে উন্নয়নের কথা শুনেছি, আসলে হয়নি, হয়েছে চেতনার উন্নয়ন। আমরা 71-এর চেতনা, রাজাকার মুক্তিযোদ্ধার চেতনা, এই যে চেতনা, এই চেতনা ছাড়া এই দেশে কোনো অর্জন আছে? একটা অর্জন আছে কিনা বলেন তো, একটা অর্জন। যেটা বলছিলাম যে মায়ানমার যদি বাংলাদেশের যুদ্ধে আসে আকাশে, বাংলাদেশ 10 মিনিট টিকতে পারবে না। কারণ কি? এই নতুন পৃথিবীতে স্থল বাহিনীর যুদ্ধ হয় না। সাম্প্রতিক গত এক যুগে যুদ্ধগুলো দেখেন তো, চেঞ্জ হয়ে চলে সব আকাশের যুদ্ধ। এখন এয়ার টু এয়ার যুদ্ধ হয়, ড্রোন, যুদ্ধ বিমান। তা আমাদের যদি 3 লক্ষ 4 লক্ষ সেনাবাহিনী থাকে, এদেরকে দিয়ে আমরা কি করবো? এদেরকে দিয়ে সর্বোচ্চ আমরা বন্যায় ত্রাণ দিতে পারবো, এদের দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না তো। কারণ যুদ্ধ হয়, এই ঘর থেকে টিপ মেরে ওই ঘরে যুদ্ধ বিমান ঢুকে হামলা করে চলে আসে। আমাদের আছে কিছু? মিয়ানমারের হাতে আমাদের চেয়ে ভালো যুদ্ধ বিমান আছে। তার মানে মিয়ানমার অনায়াসে বাংলাদেশে ঢুকে অ্যাটাক করে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনাপ্রধানের চান্দি উড়ে চলে যেতে পারবে, কারণ আমাদের আকাশ প্রতিরক্ষাও নেই। সর্বশেষ তুরস্কের কাছ থেকে কিছু ড্রোন এনেছে, তাও যুদ্ধ বিমান না, ড্রোন। তো প্রতিদিনই আমাদের পাইলটরা আকাশে ওড়ে আর ইয়ানফসি করে আবার নেমে আসে, কারণ এই ধ্বজভঙ্গ, এই ভাঙ্গারি যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে, F7 আর MiG-21। এছাড়া আমাদের কাছে আর কোনো যুদ্ধ বিমান নেই। আর এই যে দুটো নাম বলেছি, এই দুটো হলো পৃথিবীর কোনো দেশে এই মুহূর্তে এগুলো ব্যবহার করে না। এখন আপনি বলবেন, ভাই এটা ভাগ্যের বিষয়, এটা এই, খুব সিম্পলি একটা কথা বলি, সকল কিছু আল্লাহর হাতে আমরা ছেড়ে দেই, কিন্তু আল্লাহ কি করেন আসলে? আপনি এটা 10 তলার বিল্ডিং থেকে নিচে লাফ দিয়ে বলবেন আল্লাহ ভাগ্যে রাখছে সেজন্য মরে গেছে, নাকি এটাকে আত্মহত্যা করবেন? তাহলে তার আত্মহত্যা শব্দটা বলা হয় কেন?
আমাদের এই বিমানগুলো হলো আত্মহত্যার সামিল। আমার যে ছোট ভাইটা কথা বলছিল আমার সাথে, পাইলট, সে কাঁদছিল রীতিমতো। কারণ একদিকে তৌকির তার বন্ধু ছিল, আমি তার নাম প্রকাশ করতে পারছি না যেহেতু সে সার্ভিসে আছে, বিমান বাহিনী তাকে ধরে ঘাট ধরে বের করে দেবে, এই কাজটা তারা ভালো করতে পারবে। তো আমাদের বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, এদেরকে আমরা দেশপ্রেমিক বলি। আদৌ কি এরা দেশপ্রেমিক বলেন আপনারা? আদৌ কি তারা দেশপ্রেমিক? আমাদের আর্মি অফিসারদের সম্পদের হিসাব একটু খোঁজ নিয়েন তো। রাজনীতিবিদ আর আর্মিদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এদের মধ্যেও কিছু দেশপ্রেমিক অফিসার আছেন। সবাইকে আমি 100 জনকে আমি খারাপ বলবো না, আছেন। কিন্তু উপরের পদে যারা সরকারি, মানে যারা বড় বড় পদে বসেন, রাজনৈতিক পরিচয় যারা নিয়োগ পান বা পদে বসেন, এরা একটাও ভালো না। যে গায়ের চর্বিটা যে জমেন, এরা হারাম চর্বি, রাষ্ট্রের হারাম খাওয়া চর্বি। এই যে কথাগুলো আপনাদের বললাম, আমি জানি না কতটুকু আপনাদের মগজে ঢুকেছে, কিন্তু একবার চিন্তা করেন, এই রাষ্ট্রকে 54 বছর ধরে আমরা দুটো ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিতে পেরেছি, যেগুলো আকাশে উঠলে পাইলটরা নিচে নামিয়ে আনতে পারবে কিনা জানে না, কিন্তু প্রতিদিন তারা এভাবে উপরে উঠছে। কেন উঠছেন? তাদের চাকরি, তাদের শখ আকাশে উঠবেন, পাখি হবেন। একসময় তারা এইভাবে তৌকিরের মতো নিচে পড়ে যান, তাদের পাখা বা ডানা ভেঙে যায়। যে মায়ের স্বপ্নগুলোকে ধ্বংস করেছে এই রাষ্ট্র, এ দায় রাষ্ট্রকে নিতে হবে। আজকে মাইলস্টোনের যে ছাত্র ছাত্রীরা মারা গেছে, আজকে তৌকিরের মতো একজন উদীয়মান পাইলট যিনি শাহাদাত বরণ করেছেন, এদের প্রত্যেকের হত্যার দায় এই রাষ্ট্রের, যারা বিগত সময় ক্ষমতা ছিলেন, ফ্যাসিস্ট আর তার আগে পরে। এই প্রত্যেকের দায় আমাদের বিমান বাহিনীর, নৌবাহিনীর এবং আমাদের সেনাবাহিনীর, যারা রাষ্ট্রের টাকা লোপাট করে কেবল ভারতের ভয় আধুনিক কোনো যুদ্ধাস্ত্র কিনতে পারে না। এই রাষ্ট্র যখনই কোনো আধুনিক যুদ্ধ বিমান কিনতে চায়, ভারত চোখ রাঙানি দেয়। 3 বেলা খেতে পারিস না, তোরা যুদ্ধ বিমান দিয়ে কি করবি? সবাই গুটিয়ে চলে আসে। যখনই বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে আধুনিক যুদ্ধ বিমান কেনার চুক্তি করে, তখনই ভারত চোখ রাঙানি দেয়। আর ভারতের চোখ রাঙানি খেয়ে 54 বছর ধরে আমাদের রাজনীতিবিদরা এভাবে লেজ গুটিয়ে ঘরে চলে এসছে। আর সেই বাজেটগুলো, আমাদের যে বড় বড় বাজেট দেখা, এই বাজেটগুলো খেয়ে ফেলে আমাদের পোশাকি গুন্ডারা। বুঝতে পারছেন? আমাদের পোশাকি গুন্ডারা এই বাজেটগুলো খেয়ে ফেলে। তথ্য নিয়ে দেখেন মিথ্যা বলছে কিনা। এখন সময় এসেছে, বিগত 54 বছরে সামরিক খাতের ব্যয়ের সকল তথ্য আমাদের চাওয়া উচিত। শেখ হাসিনার 16 বছরে সামরিক খাতের ব্যয় আমাদের চাইতে হবে, এবং বিভিন্ন অস্ত্র কেনার নামে যে বাজেট ব্যয় হয়েছে, সেই বাজেট কোথায় গেছে সেটার আমাদের খোঁজ নিতে হবে। ইউনূস সরকারকে বলবো, আপনি যদি ঠুটো জগন্নাথ না হন, আপনি যদি ভীতু সরকার না হন, আপনি যদি মেরুদণ্ডহীন না হন, আপনি প্রয়োজনে আরো 2 বছর ক্ষমতা থাকবেন, থেকে এই রাষ্ট্রের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে আধুনিক করে দিয়ে যাবেন। কারণ যারাই ক্ষমতায় আসবে, তারা দিল্লির ভয়ে কোনো যুদ্ধ বিমান দূরের কথা, কোনো আধুনিক অস্ত্র কিনবে না। আমরা 5ম প্রজন্মের যুদ্ধ বিমান চাই বাংলাদেশে। আমাদের সেই মানের পাইলট আছে, আমাদের সেই মানের সেনা অফিসার আছে, আমাদের মেধাবী অফিসার আছে, কিন্তু তাদেরকে যদি আমরা এভাবে সেকেলে ধ্বজভঙ্গ, ওই যে কি বলবো, যে ভাঙ্গারি দোকানের বিমান দিয়ে বসিয়ে রাখি, তাহলে এই দেশ কি করবে? কালকে একটি মামুলি দেশের সাথে আমরা আকাশ টু আকাশে যুদ্ধ করতে পারবো না। যখন পৃথিবী এখন যুদ্ধ করে শুধু আকাশ থেকে আকাশে, এখন স্থল বাহিনীর যুগ নেই। আর আমরা তখন পৃথিবীর সবচেয়ে দুর্বল বিমান বাহিনীর মধ্যে আটকে আছি। বিমান বাহিনীর কাজ কি? সাইকেল চালানো নাকি ভ্যান গাড়ি চালানো? তারা যুদ্ধই তো করবে বিমানের মাধ্যমে, তাহলে আমাদের যুদ্ধ বিমান নেই কেন বলেন? যারা আওয়ামী লীগ করে তাদের খুব গায়ে লাগছে এখন, প্রশ্ন করে নিজের বুকের ভেতরে যে শেখ হাসিনা আমাদের বিমান বাহিনীর কি উন্নতি করে দিয়ে গেছে। আমরা সবসময় ওই বড় রাষ্ট্রটির আতঙ্কে থাকবো, সেই জন্য স্বাধীন হয়েছি। তাহলে পাকিস্তান থেকে স্বাধীন হলেন কেন? পাকিস্তানই তো ভালো ছিল, আজকে আমরা বলতে পারতাম আমাদের J-10C আছে, আমাদের F-16 আছে, আমাদের কাছে 17 থান্ডার আছে। আমাদের সীমান্তে একজন মারলে আমরা 5 জন মারতে পারি, পাকিস্তানিরা যেভাবে মারে। আমরা আলাদা হয়েছি কেবল চেতনা বিক্রি করতে। চেতনার পিছন দিয়ে ঢুকিয়ে দেন এখন রাজনীতিবিদদের। যেসব রাজনীতিবিদরা গেছেন ফটো সেশন করতে, প্রত্যেকে ধরবেন, ধরে প্রত্যেকের থেকে 5 ব্যাগ করে রক্ত রাখবেন, কারণ এই রাষ্ট্রটাকে লুটে এরা খেয়ে গায়ে চর্বি জমিয়েছে। প্রিয় দর্শক, আজ রাত 8টা থেকে 9টা আরেকটি লাইভে আসবো। আমাদের সাথে বিমান বাহিনীর একজন অভিজ্ঞ পাইলট থাকবেন।